সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের নতুন পর্ব তোমাদের সামনে নিয়ে এসেছি। তো সেটা পর্বটা কি, যে এই বছর যে এসএসসি জিডির 2024 যে পরীক্ষা হয়েছিল সেগুলোর কোশ্চেনগুলো আমি শিফট ওয়াইজ যেগুলো আছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো কোশ্চেনগুলো কেমন এসেছে। আর আমি যেগুলো প্র্যাকটিস সেট দিয়েছিলাম সেখান থেকে প্রায় একই ধরনের কোশ্চেন বা তার থেকে আরও সহজ সহজ কোশ্চেনগুলো এসেছে পরীক্ষায়। তো তোমরা দেখো কেমন লাগছে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকো আর ভিডিও দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, আমি ভেন্যু, নেম, এক্সাম ডেট, টাইম, সাবজেক্ট দিয়ে দিয়েছি। তো ভেন্যু দেওয়া আছে টিসিএস গীতবিজ্ঞানে যেটা পরীক্ষা হয়েছিল, তারিখ হচ্ছে 29/2/2024, শিফট এক্সাম টাইম 11:30 থেকে 12:30 মধ্যে যেটা হয়েছিল, ঠিক আছে। তো প্রথম কোশ্চিন দেখি কেমনভাবে করতে হয়, কিভাবে এই অঙ্কগুলো খুব সহজেই করা যায়, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো 1 নম্বর কোশ্চিন কী বলছে দেখো, বলছে 60 জন শিক্ষার্থীর একটি দলে 50% ইতিহাসে আগ্রহী এবং বাকিরা ভূগোলে আগ্রহী। যদি ইতিহাসের গড় স্কোর 85 হয় এবং ভূগোলের গড় স্কোর 75 হয়, তাহলে সম্পূর্ণ দলের গড় স্কোর কত হবে? তো এখানে আমরা কি করব, এই যে 60 জন শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীটাকে আমরা ভাববই না, ঠিক আছে। যদিও ভাবি তাহলে একটু দেখবে যে 50% ইতিহাসে আগ্রহী আর বাকিরা মানে কি, যদি আমি টোটালটা আমি যদি ধরি 100, যদি আমি 100 ধরি, তাহলে 100-র মধ্যে যদি 50 হয় ইতিহাস, তাহলে বাকি 50 তো আবার তোমার ভূগোলেই থাকবে, তাই তো। তাহলে এদের অনুপাতটা কত হবে? 50:50। তার মানে হিস্ট্রির আর জিওগ্রাফির অনুপাতটা কত হয়ে যাবে? অনুপাতটা হয়ে যাবে তোমার কত? 50:50। তার মানে কত? 1:1, তাই তো। তাহলে এবারে এই যে এখান থেকে যে পোর্শনটুকু চেয়েছে সেইটুকুর আমি কাজ করি। এবার বলছে যদি ইতিহাসের গড় স্কোর 85 হয় এবং ভূগোলের গড় স্কোর 75 হয়, তবে সম্পূর্ণ দলের গড় স্কোর কত হবে? তাহলে আমরা মিশ্রণ অ্যালিগেশন লাগিয়ে দেবো। কি, বাদিকে লিখবো হিস্ট্রি আর ডান দিকে লিখবো জিওগ্রাফি। তাহলে হিস্ট্রি কত বলেছে? গড় স্কোর বলেছে 85, আমি লিখে দিলাম বাদিকে। জিওগ্রাফি বলেছে 75, লিখে দিলাম। এবার বলেছে তাদের সম্পূর্ণ দলে গড় স্কোরটা চেয়েছে। তার মানে এই যে মিডিলে যেটা পোর্শন বসবে, যে সংখ্যাটা বসবে, সেটা আমার ফাঁকা আছে, সেটা জানতে চেয়েছে, তাই তো। এবারে আমরা কি করতাম, যদি মিডিলের পোর্শনটা দেওয়া থাকতো, তাহলে এইভাবে দাগ টেনে আমরা তাদের গ্যাপটা বের করে অনুপাতটা বের করতাম, তাই তো। তাহলে সেই অনুপাতটাই দেখো এখানে বলে দিয়েছে কত? 1:1। তাহলে আমি বসিয়ে দিলাম 1:1। এবারে এই যে মাঝখানে পোর্শনটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এই যে শর্টকাট প্রসেস কীভাবে করতে হয়, যে এই যে এক্সের মানটা যদি আমি বের করি, তাহলে কি করতে হয় দেখো। তাহলে এক্স সমান সমান আমরা কী পাবো? এই যে 85-এর সাথে 1, এ পাশের 1 গুণ, তাহলে 85-কে 1-এর সাথে গুণ করলে কত হয়? 85, তাই তো। আবার মাঝখানে প্লাস দিয়ে এই যে 75-এর সাথে আবার 1 গুণ, ডান দিকের একটা গুণ, তাহলে 75-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যায়? 75 বাই নিচে কি করব, এই যে 1 আর ডান দিকের 1:1, তাদের টোটাল ক্ষমতা 2, তাদের ইউনিটটা আমি যোগ করে দিলাম 2, তাহলে সেটা দ্বারা ভাগ করে দাও। তাহলে আমার অ্যান্সারটা আমি পেয়ে যাব। তাহলে যোগ করি, 5×5 10, 8×7 15 16 আর নিচে 2, তাহলে 160/2 মানে কত? 80। তাহলে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম, যে এই যে এক্সের জায়গাতে আমার কি বসবে? তাহলে 80। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি, যে সম্পূর্ণ দলের গড় স্কোর কত হয়ে যাবে? আমার 80 হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমার এই যা 80, ঠিক আছে, 1-এর বি। তাহলে আমার প্রথম কোশ্চেন অ্যান্সার হয়ে গেল কিভাবে করতে হয়, তাই তো। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কী বলছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 7:8। দুটি সংখ্যা আছে যাদের অনুপাত বলে দিয়েছে 7:8। এই ধরনের অঙ্ক আমি বারবার প্রতিটা সেটে করিয়েছি, প্র্যাকটিস সেটে। সব ধরনের অঙ্কগুলো দেখবে প্রায় আমার প্র্যাকটিস সেটে সবগুলোই করানো আছে, শুধু ডাটাগুলো আলাদা। তো দেখো অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত 7:8। বলছে প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হলে অনুপাত হয় 9:10। তাহলে আমার 9:10টা আমি নিচে লিখে দিলাম, তাই তো, 9:10 লিখে দিলাম। তাহলে এবার আমি বলেছিলাম যে এই ধরনের কোশ্চেনে কী করব, এই যে 7 আর 8 এর মধ্যে গ্যাপ কত? 1। 9 আর 10 এর মধ্যে গ্যাপ কত? 1। যদি গ্যাপ আলাদা থাকতো তাহলে গ্যাপগুলোকে সেম করে আমি শিখিয়েছি প্র্যাকটিস সেটগুলোতে। তাহলে এখানে গ্যাপ 1 আর 1 সেম আছে, তাহলে আমার কোনো চিন্তা নেই। তাহলে কি করব এবারে, এই যে বাদিকে যে কোনো এক সাইড ধরে নাও, বাদিকে 8 আর নিচে আছে 10, তাহলে এদের মধ্যে গ্যাপ কত?
2, আগে ছিল 8, এখন হয়েছে 10, তাহলে কত যোগ করেছি আমি? 2। যদি কেউ বাদিকেরটা ধরে তাহলে আগে ছিল 7, এখন হয়েছে 9, তাহলে কত যোগ করেছি? 2। তাহলে দেখো আমার কাছে 2 যোগ করেছি, কিন্তু কোশ্চিনে কত বলেছে? 4 যোগ করা হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই 2 সমান সমান 4। তাহলে আমি 1 সমান সমান কত পেয়ে যাব? 1 সমান 2, কাটাকাটি করে দিলাম, 2 1 2 আর 2 2 4। তাহলে 1 সমান সমান আমি পেয়ে গেলাম কত? 2। এবার বলেছে সংখ্যা দুটির পার্থক্য। তাহলে যদি সংখ্যা দুটি বের করে নাও তবুও হবে, বা যদি কেউ বলো এমনি ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। কিভাবে দেখো, যদি কেউ সংখ্যা দুটি চাইতো তাহলে কী করতাম? এই যে 7 আর 8কে 2 দ্বারা গুণ করে দিতাম, তাহলে 7 দুগুণি 14, 8 দুগুণি 16। তাহলে সংখ্যা দুটির পার্থক্য তাহলে কত হতো? পার্থক্য কত? 2। তাই তো, অ্যান্সার হয়ে গেল 2, এই যে অ্যান্সার। আর কেউ যদি বলতো আমি সংখ্যা দুটি বের করব না, তাহলে কি, এই যে 7 আর 8-এর গ্যাপ কত? 1, তাহলে 1 সমান 2 তো বের করেই রেখেছি না, তাহলে সেটাই তো আমার কি পার্থক্য। তাহলে অ্যান্সার হয়ে গেল কি 2-এর বি, 2। তাই তো, চলো পরে কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কী বলছে দেখো, বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1470 বর্গ সেমি যদি এই ত্রিভুজের ভূমির অনুরূপ উচ্চতার 3/5 অংশ হয়, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে এটা আমার করার ক্ষেত্রে কি করতে হবে দেখো, এই যে 3/5 আছে সেটাকে আমি অনুপাতে যদি লিখি তাহলে কি পাচ্ছি? প্রথমে আছে ভূমি, তার মানে কি ওপরেরটা ভূমি হয়ে যাবে, তাহলে ভূমি কত পেয়েছি? 3। যদি আমি এটাকে, আচ্ছা এটাকে আমি অনুপাত আকারে লিখছি, ঠিক আছে, 1 মিনিট। তাহলে ভূমি অনুপাত কি লিখব? উচ্চতা। তাহলে এদের অনুপাতটা আমি কত পেয়ে যাচ্ছি? 3:5। তাহলে এবারে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সবসময় একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হয় 1/2 বা 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1470। এবারে মানগুলো বসাও, তাহলে 1/2 ইন্টু এই যে ভূমির মান কত? 3, তাহলে আমি 3টাকে কি ধরছি? 3x ধরে নিচ্ছি, আর উচ্চতা 5 আছে সেটাকে আমি 5x ধরে নিলাম। তাহলে এবার মান বসিয়ে দাও, ভূমি আছে 3x বসালাম, উচ্চতা আছে 5x বসালাম, সমান সমান 1470। এবারে কাটাকাটি করে দাও, 5 দ্বারা যদি কাটি এটা তাহলে হয়ে যাচ্ছে কত? 5 দুগুণি 10, 5 9 45, 4 5 20। আবার 3 দ্বারা এটাকে কেটে দাও, তাহলে 3 দ্বারা কাটলে কত হচ্ছে? 3 9 27, 3 8 24, 98। এবারে বাদিকে তাহলে কী পড়ে থাকছে দেখো, এক্স ইন্টু এক্স মানে কত? এক্স স্কোয়ার। ডান দিকে 2টা ওপরে গুণ হয়ে গেল, 2 ইন্টু 98। তাহলে এটাকে আমি যদি ভেঙে দিই তাহলে কি হচ্ছে দেখো, বা যদি গুণ করে দাও তাহলে 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 196। তাহলে এক্সের মান কী হয়ে যাবে? স্কোয়ারটা ওপারে গেলে কি হয়ে যায়? রুট। তাহলে 196 কার রুট 14। তাহলে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে কী চেয়েছে দেখো, ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে উচ্চতা কত পেয়েছিলাম? 5x। তাহলে এক্সের মান যদি 14 হয় তাহলে 5x কত? 5 ইন্টু 14, জাস্ট এক্সের জায়গাতে কি 14 বসিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম 5 14 গুণ করলে 70। তাহলে ত্রিভুজটির উচ্চতা আমি কত পেয়ে গেলাম? 70। তো আমার অ্যান্সার হয়ে গেছে দেখো এই যে 70 সেমি। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেল 3-এর 70 সেমি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন দেখো, এই ধরনের অঙ্কও আমি করেছি প্র্যাকটিস সেটে, সব হুবহু আছে, শুধু ডাটাগুলো আলাদা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। এই ধরনেরও কোশ্চেন করেছি, দেখবে বললাম যে পুরোটাই শুধু আমার প্র্যাকটিস সেটগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি যে জিডির কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো থেকে একই ধরনের কোশ্চেন এসছে কি আসেনি। যারা দেখেছে অবশ্যই তারা পেরেছে। ঠিক আছে, চলো পরে 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে ডাব্লিউ এক্স এবং ওয়াই এর গড় উচ্চতা 185 সেমি যদি ডাব্লিউ এবং এক্স এর গড় উচ্চতা 153 সেমি এবং এক্স ও ওয়াইয়ের গড় উচ্চতা 152 সেমি হয়, তাহলে এক্স এর উচ্চতা কত? তাহলে আমি প্রথমে কি করব, এই যে ডাব্লিউ এক্স ওয়াই এর গড় উচ্চতা 185, তাহলে আমি ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই এর গড় উচ্চতার সমষ্টি আমি বের করেছি। তাহলে কি, এই গড়টাকে 3 দ্বারা গুণ, তাহলে 185 তার সাথে 3 গুণ, কারণ 3টাই আছে, তাহলে 3 পাচ্ছে 15, হাতের 1 3 18 54, 55, তো 555। এবারে দেখো ডাব্লু আর এক্স আছে, তাহলে কি করছি, ডাব্লু প্লাস এক্স, তাহলে ডাব্লু প্লাস এক্সের কী হয়ে যাচ্ছে? 153 সাথে 2 গুণ, তাহলে কত পাচ্ছি? 3 2 6, 15 2 30। আবার আছে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? 152 গুণ 2,
তাহলে 2 দুগুণে 4, 15 দুয়ে 30। এবারে কি করব, এই যে এটাকে আমি 1 নম্বর সমীকরণ করছি, আর এই যে এই দুটোকে আমি অ্যাড করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে দিলে বাদিকে কী পাচ্ছি দেখো, ডাব্লু প্লাস এই যে এক্স এক্স কী পেয়ে যাচ্ছি, 2x প্লাস ওয়াই থাকছে। তাহলে সমান সমান আমি কী পাচ্ছি যোগ করে, 6 4 10, 3 3 6। তাহলে এই যে 2 নম্বর সমীকরণ। এবারে কি করব, এই 2 থেকে 1 বিয়োগ করে দেবো। তাহলে যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো ডাব্লু প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত আছে, 5 5 5। এবার এটাকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে এই চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যায়, বলেছিলাম আমি প্র্যাকটিস সেটে, কারণ যার আগে প্লাস থাকবে সেটা মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো ডাব্লু ডাব্লু কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x থেকে x বাদ দিলে কত পাই, এক্স এক্স সমান সমান, তাহলে এখান থেকে মাইনাস করে দাও, 5 6 5 55। তাহলে আমার এক্সের মান, তাহলে কি ওটাই চেয়েছে দেখো, এক্সের উচ্চতা কত, এক্সের উচ্চতা কত পেলাম, 55। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে 4 55 সেমি। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, একটি পণ্যের ক্রয় মূল্য যদি মুদ্রিত মূল্যের 60% হয়, তবে মুদ্রিত মূল্যের উপর 4% ছাড় দেওয়ার পর কত শতাংশ লাভ হবে। তো 5 দাগের যে কোশ্চেনটা আছে, তাহলে কি বলছে একটু ভালো করে বুঝবে। বলছে একটি পণ্যের ক্রয় মূল্য, মুদ্রিত মূল্য মানে কি ধার্য মূল্য, মুদ্রিত মূল্যের 60%। আমি যদি ধরে নিই যে 100 টাকা যদি একটা পণ্যের ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য হয়, তবে তার ক্রয় মূল্য কত বলেছে, 60। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম আমি 60 টাকা, ঠিক আছে। এবার বলছে মুদ্রিত মূল্যের উপর 4% ছাড়। তাহলে মুদ্রিত মূল্য আমার যদি 100 টাকা হয়, 100 টাকার উপরে যদি 4 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে ক টাকায় সে বিক্রি করছে, 96 টাকায়, তাই তো। তাহলে ক্রয় মূল্য পেয়েছি 60 টাকা, বিক্রি করছে 96 টাকা। তাহলে এবার কত শতাংশ লাভ হবে, তাহলে ক্রয় মূল্য আমার 60, আমি বিক্রি করছি 96 টাকা, তাহলে লাভ কত হচ্ছে দেখো, কত লাভ, 36 টাকা। কতর উপরে, সেই ক্রয় মূল্য 60-এর উপরে, কত শতাংশ, ইন্টু 100%। এবারে কাটাকাটি করে দাও, এই শূন্য কাটলো, এই 6 দ্বারা এই 6 কাটলে কত পেলাম, 60%। তাহলে আমার কি বলছে, 4% ছাড় দেওয়ার পর কত শতাংশ লাভ হবে, আমি অ্যান্সার পেয়ে গেলাম 60%। খুব সহজ অঙ্ক, দেখলে তো কত সহজভাবে হচ্ছে। চলো পরের কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলছে, যদি একটি পণ্যের ক্রয় মূল্য 440 টাকা হয় এবং লাভ 18% হয়, তবে লাভের পরিমাণ কত। কিছুই নেই এই অঙ্কতে, 440 টাকার শুধু 18% তুমি বের করে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই শূন্য কাটলাম, 44 আর 18 যদি আমি গুণ করি তাহলে দেখবে 792 হয়, নিচে কত, 10। তাহলে ভাগ করলে দিলে কত হয়ে যাবে, 79.2। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম আমি 6 দাগের কত, 79.2, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার, লাভের পরিমাণ আমি পেয়ে গেলাম। চলো পরে কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন বলছে, এক্স যদি 50 হয় এবং ওয়াই যদি 25 হয়, তাহলে এক্স ওয়াইয়ের থেকে কত শতাংশ বেশি আছে। তাহলে এই ধরনের কোশ্চিন আমার যদি থাকে, তাহলে আমি কেউ যদি খুব অ্যাডভান্স লেভেল অঙ্ক করে, তাহলে কি তাড়াতাড়ি দেখেই বলে দেবে যে 25 থেকে কত বেশি আছে, 25। তাহলে 25-এরই তো 25 বেশি আছে, তার মানে কি 100%, 100% বেশি আছে না। আমার কাছে 25 টাকা ছিল, এই 25 টাকায় পুরোপুরি কি 100%ই তো হয়, তাহলে সেই 25 টাকাই তো আবার বাড়ছে। তাহলে আমার লাভ কত হচ্ছে, 50 টাকা এক্স হয়েছে, তাহলে কত বেশি হচ্ছে দেখো, এই 100%ই তো। তো যদি আমি করে দেখাই তাহলে কি হবে, 25 দাগ টানলাম 50। তাহলে দেখো এক্স ওয়াইয়ের থেকে কত শতাংশ বেশি, কত বেশি আছে দেখো, কত বেশি, 25 কার উপরে, সেই 25-এর উপরেই, কত শতাংশ, ইন্টু 100%। তাহলে 25 কেটে গেলে কী থাকছে, 100ই তো থাকছে না। তাহলে আমার অ্যান্সারটা 100%, চোখে দেখে দেখেই হয়ে যাবে এটা। চলো পরের কোশ্চিন। আচ্ছা 8 নম্বরটা একটু দূরে সরে গেছে, হ্যাঁ 8 নম্বর। তাহলে 8 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে সৌরভ একটি আংটি মুদ্রিত মূল্যের 26% কম মূল্যে কিনেছে এবং মুদ্রিত মূল্যের চেয়ে 10% বেশি মূল্যে বিক্রি করেছেন। তার অর্জিত আনুমানিক লাভের শতকরা হার নির্ণয় করুন। তো কী করব, আমি ধরে নিলাম মুদ্রিত মূল্য আমার কাছে আছে 100 টাকা,
ঠিক আছে, তাহলে 100 টাকা থেকে 26% কমে কিনেছি আমি, তাহলে 100 টাকা থেকে যদি আমি 26 টাকা কমে কিনি তাহলে আমি কততে কিনছি? 74 টাকায় কিনছি, তাই তো? তাহলে আমার ক্রয় মূল্য হয়ে গেলো 74, ধার্য মূল্য হয়ে গেছে 100 টাকা। আবার মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যের চেয়ে 10% বেশিতে বিক্রি করছি, তার মানে 110 টাকায় আমি কি বিক্রি করছি। তাহলে আমি কিনেছিলাম 74 টাকায়, বিক্রি করছি 110 টাকায়, তাহলে আমার লাভ কত হচ্ছে? কত টাকা লাভ মাইনাস করে দাও? 6 3 36 টাকা। কার উপরে লাভ পড়ছে? আমি ক্রয় মূল্য কত? 74, কত শতাংশ ইন্টু 100%। তাহলে এবার এটাকে কাটাকাটি করে দাও, যদি আমি 2 দ্বারা কেটে দিই, এটা 37 2 74, 2 দিয়ে 18, তাহলে আমি পাচ্ছি 1800/37। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে দেখবে ভাগ করে অ্যান্সার আসবে 48.6%। তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম কত? 48.6। এই যে আনুমানিক লাভের শতকরাটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। 9 নম্বর কোশ্চেন বলছে, একটা সিম্পলিফিকেশন আছে, বলছে 98/56 অফ মানে এর ব্র্যাকেটে 63/7 প্লাস 35/5 ব্র্যাকেট ক্লোজ ভাগ 7/49, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? প্রথম কাজ 98/56 যেটা আছে সেটাকে আমি কাটাকাটি যদি ছোটো হয় তাহলে করে দেবো ওপর নিচে। তাহলে দেখো, আচ্ছা আগে কোর্সটা আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? অফ মানে এর, এবারে 63/7 প্লাস 35/5 ব্র্যাকেট ক্লোজড ভাগ 7/49। তাহলে দেখো ওপর নিচে যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে দাও, 14 দ্বারা ডাইরেক্ট কেটে দাও, তাহলে 7 14 98 আর 4 14 56। এখানে তো 7 দ্বারা কাটলে কত? 9, এটা কাটলে কত? 7, 5 7 35। তাহলে কী পেলাম পরের লাইনে? 7/4 এর ব্র্যাকেটের ভিতরে কি হচ্ছে? 9 আর 7 যোগ করলে 16 ভাগ, আবার এটা কেটে দাও 1 আর এটা 7, তাহলে 1/7। তাহলে প্রথমে এর কাজ হয়, তাহলে এটাকে আমি করে দিলাম কত? 4, তাহলে 4 7 28। এবার ভাগ আছে, তাহলে ভাগটা গুণ আকারে যদি লিখি তাহলে 1/7টা কি উল্টে 7 হয়ে যায়, তাহলে 7 আর 28 গুণ করে দাও, 7 8 56, 5 7 14 9। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত? 196। তাহলে সিম্পলিফিকেশন 9 দাগের কোশ্চেন অ্যান্সার হচ্ছে 196। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। 10 নম্বর কোশ্চেন বলছে 25% ছাড় দেওয়ার পরে একটি পণ্য 5550 টাকাতে বিক্রি হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? তাহলে আমি এখানে কি করব? 25% ছাড়, 25% মানে আমরা কি জানি? 25% মানে আমরা কি জানি? 1/4। তাহলে আমি যদি ছাড় দেওয়ার পরে বিক্রি করছি, তাহলে আমি কিনেছি 4 টাকায়, এটা মেন ভ্যালু, কিনেছি 4 টাকায়, 1 টাকা কি ছাড় দিয়েছি, তাহলে বিক্রি করছি ক টাকা? 3 টাকা। তাহলে আমার কাছে 3 টাকা, সেটাই বলে দিয়েছে কত? 5550। তাহলে 100 মান বের করে দাও, যদি 100 মান আমি কাটাকাটি করে দিই তাহলে 3 18 54, 3 5 15, তাহলে 1-এর মান আমি পেয়ে গেছি 1850। কী চেয়েছে? মুদ্রিত মূল্য কত? তাহলে মুদ্রিত মূল্য কত? 4, তাহলে 100 মান যদি 1850 হয় তাহলে 4 সমান কত হয়ে যাবে? 1850 ইন্টু 4, তাহলে গুণ করে দাও, 0 4 5 20 2 4 18 72 আর 2 74। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত? 7400। তাহলে 10-এর অপশান 7400 কি রাইট অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চিন, খুব সহজ সহজ অঙ্ক দিয়েছে, বলছি যে আমার প্র্যাকটিস সেটগুলো যারা করেছে তারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। আমি তোমাদের সামনে এই সেটগুলো তুলে ধরছি এই জন্যই যে অনেকেই বলবে হয়তো যে কেমন কেমন অঙ্ক দেয়, খুব ভালো না অঙ্কগুলো, সেই জন্য তোমাদের সামনে তুলে ধরছি যে আমার প্র্যাকটিস সেটের সাথে এগুলো মানে কম্পেয়ার করে দেখবে যে কতটা আমার থেকেও আরও সহজ সহজ দিয়েছে। আমি একটু মিডিয়াম অঙ্কগুলো দিই যাতে সবাই যদি পরীক্ষায় আসে তাহলে যাতে করতে পারে। তো দেখো 11 নম্বর কোশ্চিন বলছে, ডি যদি একটি কাজের 10% 3 দিনে করতে পারে তবে ডি কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারে? তাহলে 10% 3 দিনে করছে, তাহলে 10% যদি ও সে 3 দিনে করে তাহলে সম্পূর্ণ কাজ কি? 10% আছে মানে কি 100, সম্পূর্ণ কাজ কি 100। তাহলে 10% যদি 3 দিনে করে তাহলে দুই দিকে 10 দ্বারা গুণ করে দাও, 3 10 হয়ে গেল। তাহলে এই যে বাদিকে কত হয়ে গেল? 100%, সেটাই কত দিনে করছে? 30 দিনে। তাহলে শর্টেই আমি অ্যান্সার পেয়ে গেলাম কত? 30 দিন। তাহলে 11-এর অ্যান্সার হয়ে গেল কত? 30 দিন। খুব সহজেই অঙ্ক, খুব সহজ অঙ্ক, দেখছো? চলো পরের কোশ্চিন 12 নম্বর কোশ্চিন কী বলছে? 8400 ভাগ 2 একটা সরলীকরণ আছে, ঠিক আছে?
তাহলে প্রথমে কার কাজ হয়? ভাগের কাজ। তাহলে এই প্রথমে ভাগটা যদি আমি করে দিই তাহলে কত হয়ে যায়? 4 2 0 0 মাইনাস 2100 রাখলাম। এবারে কি হয়? গুণের কাজ। তাহলে 8 15 120। তাহলে এবারে কি হয়? সম্পূর্ণ যোগের কাজ হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি বিয়োগ করে দিতে পারো, ঠিক আছে? এখান থেকে 4200 থেকে 2100 বিয়োগ করে দিতে পারো। তাহলে একবার বিয়োগ করে দাও। তাহলে যেহেতু অর্ধেক আছে তাহলে কত হয়ে যাবে? 2100ই হয়ে যাবে। 2100 প্লাস 120, তাহলে কত হয়ে যাচ্ছে? 0 2 2 2, তাই তো? তাহলে 2220, 2220 অ্যান্সার। দেখলে খুব সহজে এই যে অ্যান্সার। চলো পরের কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে P1 P2 এবং P3 হলো তিনজন শিক্ষার্থী। বলছে P1 পেয়েছে P2 এর থেকে 62.5% কম নম্বর এবং P3 এর থেকে P3 মানে P1 পেয়েছে P2 এর থেকে এত শতাংশ কম নম্বর এবং P3 এর থেকে 70% বেশি নম্বর পেয়েছে। তাহলে P2 যদি এত নম্বর পায় তাহলে P কত নম্বর পেয়েছে? তো এটা কিভাবে করব দেখো। এই যে P1 পেয়েছে P2 এর থেকে 62.5%, তাহলে আমি 62.5% যেটা আছে সেটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কত পাই জানো? 625, আর নিচে হয়ে যায় তোমার 1000। তাহলে আমি যদি কাটাকাটি করে দিই তাহলে 25 দিয়ে 25, 25 দিয়ে 40, আবার 5 দিয়ে 5, 5 দিয়ে 8, তাহলে আমি পেয়ে গেলাম 5/8। তাহলে বলছে P1 পেয়েছে P2 এর থেকে এত শতাংশ কম নম্বর। তাহলে আমি P1 P2, তাহলে আমি যদি অনুপাত আকারে লিখি সেটাকে, তাহলে P1 কি কম নম্বর পেয়েছে আর P2 কত পেয়েছে? তাহলে আমার মেন ভ্যালু যদি আমি 8 ধরি তাহলে P2 পেয়েছে আমার কত? 8, আর 8 থেকে 5 কম পেয়েছে কে? P1। এই যে দেখো কম, তাহলে 8 থেকে 5 বাদ দিয়ে দিলে কত? 3। তাহলে P1 পেয়েছে 3, P2 পেয়েছে 8। তাহলে দেখো আমার কাছে P2 পেয়েছে 8, তাহলে কোশ্চিনে সেটাই বলে দিয়েছে যে 8 সমান সমান কত বলেছে দেখো? 8160। তাহলে 1 সমান সমান কাটাকাটি করে দাও, 8 8, 0 8 2 16 0, 1 সমান সমান কত পেলাম? 1020। তাহলে 3 সমান সমান বের করে দাও। তাহলে 3 এর সাথে যদি 1020 গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাব P কত পাচ্ছে, তাই তো? তাহলে 3060। তাহলে P1 এর নম্বর কত পেলাম? 3060। তাহলে আমি এখানে লিখে দিলাম P1 এর নাম্বার হচ্ছে 3060, ঠিক আছে? আবার নেক্সট আমি দাগ দিলাম না। নেক্সট বলছে আবার এই P1টা P3 এর থেকে 70% বেশি। তাহলে আবার যদি আমি অনুপাত আকারে লিখি P1 আর P3, আবার বলেছে 70% মানে কত? 7/10। তাহলে কি বলছে? কে বেশি পাচ্ছে? P1 বেশি পাচ্ছে। তাহলে P1টা আমার কি 10ই রাখলাম, তাই তো? আচ্ছা সরি, বেশি পাচ্ছে মানে কি যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? এটা 17 হয়ে যাবে। দেখো বলছে P1 P3 এর থেকে 70% বেশি নম্বর পাচ্ছে, তার মানে কি 10 থেকে 70 7 যদি আমি যোগ করে দিই তাহলে কে পাচ্ছে? P1 17 পাচ্ছে, আর P3 কত পাচ্ছে? 10, তাই তো? তাহলে P3 পাচ্ছে 10, P1 পাচ্ছে 17। তাহলে আবার আমার কাছে P1 17, আবার আমি বের করে রেখেছি P1 এর মান কত? 3060। তাহলে সেটা আমি সমান করে দিতে পারি। তাহলে এখান থেকে 1 সমান সমান কত পাবো? ভাগ করে দাও। তাহলে 17 1 17, তাহলে 13, 136 নামছে 136। তাহলে 8 দ্বারা যদি আমি গুণ করে দিই 7 8 56, আর 8 8 5 13, তাহলে 1 সমান পেয়ে গেলাম কত? 180। তাহলে এবারে P3 কত আছে? 10। তাহলে 1 সমান যদি 180 হয় তাহলে 10 সমান কত? 10-এর সাথে 180 গুণ করে দাও, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত? 1800। তাহলে আমার এটা কার নম্বর পেলাম? এটা P3-র। তাহলে কী চেয়েছে? P3 চেয়েছে দেখো। তাহলে P3 পেয়ে গেলাম 1800। তাহলে অপশান আছে আমার 1800, অ্যান্সার হয়ে গেল, তাই তো? আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন দেখি। 14 নম্বর কোশ্চিন কী বলেছে? সরলীকরণ আছে। তাহলে প্রথমে ভাগের কাজ হয়, ভাগ করে দাও। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে? 5 8 40, 3 5 15, 83 মাইনাস আবার 44 গুণ আবার ভাগ হয়, তো এই যে ভাগ, তাহলে কি 2/8, তার মানে কত? 1/4 প্লাস 53। তাহলে এবার কী কী থাকছে? 83 মাইনাস 4 দ্বারা কেটে দিলে কত হয়? 11 প্লাস 53। তাহলে অ্যান্সার করে দাও। 83 থেকে 11 বাদ দিলে কত হয়? 72, আর এদিকে কত? 53। তাহলে এবার যোগ করে দাও, 3 দিয়ে 5, 7 5 12। তাহলে অ্যান্সার কত পেলাম? 125। তাহলে 14-র অ্যান্সার এই যে 125। খুব সহজ অঙ্ক। চলো পরের কোশ্চিন দেখি। 15 নম্বর কোশ্চিন কী বলছে?
এমন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 15, 80, 20 এবং 75 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 14 ভাগশেষ থাকবে। তার মানে কি, এই যে দেখো, এই যে 75 দ্বারা যদি আমি ভাগ করি, তার মানে এখানে শেষে কি আছে 5, এখানে শেষে 5 আছে। বা এক কাজ করতে পারো, এই যে ছোটো সংখ্যা কী আছে 20, 20 দ্বারা সবটাকে একবার করে ফাটাফাট করে ভাগ করে দেখে নাও, যে যেটার অপশানে 14 আসবে সেটাই অ্যান্সার। তাহলে একবার দেখবে যে 20 তো না, এই শূন্যটা বাদ দিয়ে দাও, 2 দ্বারা ভাগ করে দেখো, ঠিক আছে? তাহলে 2 দ্বারা যদি আমি এটা ভাগ করি, তাহলে আচ্ছা 20 দ্বারাই করো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 120, 120 6 দ্বারা, আর তোমার নাম হচ্ছে 44, আবার 20 দুগুণি 40, তোমার 4, এটা হচ্ছে না, এই অপশান হচ্ছে না। আই থিঙ্ক এই অপশানটা হবে 1214, ঠিক আছে? একবার তোমরা বাড়িতে চেক করে নেবে যে 20 দ্বারা ভাগ করবে, তারপর 18 দ্বারা একবার ভাগ করে দেখবে যে শেষে 14 অপশান আসছে কি না, ঠিক আছে? তো এটা তোমাদের একটা হোমওয়ার্ক টাইপের কোশ্চেন দিলাম, করে নেবে তোমরা বাড়িতে, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে আমি ঠিক বলছি কিনা, 1214টা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? চলো পরে কোশ্চেন দেখি। তো এই কোশ্চেনটা কী করবে বলছে, যদি একটি ট্রেন তার আচ্ছা 16 নম্বর কোশ্চেন বলছে, যদি একটি ট্রেন তার প্রকৃত গতির 6/7 গতিতে চলে, তবে এটি 20 মিনিট দেরিতে স্টেশনে পৌঁছায়। তাহলে বলছে ট্রেনটির স্বাভাবিক গতিতে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে যদি কেউ শর্টে করো, তাহলে এই যে 6/7, তাহলে যদি 7-এ টোটাল 7-এ যাওয়ার কথা ছিল, কোনো যাচ্ছে কত, তার স্বাভাবিক গতি কত 6, তাহলে এক গতিতে কি মানে একটা কি পিছিয়ে চলছে। তাহলে আমি যদি ধরে নিই 100 মানে যে 20 মিনিট দেরিতে চলছে, তাহলে 100 মান 20, তাহলে তার স্বাভাবিক গতিতে যেতে, তাহলে স্বাভাবিক গতি কত 6, তাহলে 100 মান যদি 20 হয়, তাহলে 6 সমান 6 × 20, তাহলে আমার হয়ে গেল 120 মিনিট। এভাবেও করতে পারো। বা আরেকটা উপায় আছে কি, যে যেটা আমার টাইম থাকবে সেই টাইমটা নিচে বাই আকারে লিখলে কি হয়, যে এই যে 6/7 থাকে সেটাকে উল্টে দিতে হয়, 7/6 আর -1 করতে হয়। তাহলে যদি আমি এটা অ্যান্সার করে দেখি মিলছে কি না, তাহলে 20/7/6 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যায় 1/6, তাহলে 1/6টা 6টা উপরে গুলে গুণ হয়ে যায় 120। এভাবেও করতে পারো, ঠিক আছে? তো বুঝতে পেরেছো আশা করি। চলো পরের কোশ্চেন দেখি। 17 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে মোট 600 টাকা অর্থরাশি দুইজনকে ধার দেওয়া হয়েছিল, একজনকে বার্ষিক 5% হারে এবং অপরজনকে বার্ষিক 13% হারে। যদি 1 বছরে প্রাপ্ত সরল সুদ 62 টাকা হয়, তাহলে প্রতিজনকে ধার দেওয়া অর্থরাশি নির্ণয় করো। তো এই কোশ্চেন যদি কেউ অপশান ধরে ধরে তাড়াতাড়ি করে নাও, তাহলে খুব সুবিধা হয়। যদি আমি প্রথম অপশান ধরি 200 আর 400, তাহলে প্রথম জনকে 200 টাকা দিচ্ছে, দ্বিতীয় জনকে 400 টাকা দিচ্ছে। তাহলে প্রথম জন যে 200 টাকা দিচ্ছে, সেই 200 টাকাকে যদি আমি 5% হারে 1 বছরে বের করি, তাহলে কত হয়ে যাবে 5/100, তাহলে 100 কেটে গেলে কত, 5 দুগুণে 10। দ্বিতীয় জনকে কত দিচ্ছে 400 টাকা, কত হারে দিচ্ছে 1 বছরের জন্য 13% হারে, তাহলে সেটা আমি যদি বের করে দিই, তাহলে 2টা শূন্য কাটলো, 4×3 = 52। তাহলে দেখো টোটালটা কত হচ্ছে 62, দেখো মিলে গেছে, অপশন ধরে খুব তাড়াতাড়ি হয়ে গেল, মিলে গেছে। তাহলে আমার অ্যান্সার কোনটা, প্রথম জনকে 200 দিয়েছিল আর অপরজনকে কত দিয়েছিল 400 টাকা। তাহলে যেহেতু আমার দেখো প্রাপ্ত সরল সুদ 62, এই যে সুদ 62 মিলে গেছে, তাহলে আমার অ্যান্সারও হয়ে গেছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে 3 বন্ধু 4 ঘন্টায় একটি ধাঁধা সমাধান করতে পারে। যদি তারা আরও দুইজন বন্ধুকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানায়, তবে ওই ধাঁধাটি সমাধান করতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে এই যে 18 দাগের কোশ্চেনটা, এটা কি করবে, জোন আর দিনের যে অঙ্কগুলো হয় তার সঙ্গে একটু কম্পেয়ার করবে। তাহলে কী বলছে, 3 বন্ধু 4 ঘন্টা একটি ধাঁধা সমাধান করতে পারে, তাহলে কি 3 বন্ধু, আচ্ছা 4 ঘন্টা আছে, সেটাকে আমি যদি মিনিটে করে দিই, তাহলে কত হয়ে যায় 240 মিনিট হয়ে যায়, তো তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি 3 বন্ধু 240 মিনিটে একটা কাজ মানে ধাঁধা সমাধান করছে, সমান কত বলছে, 2জন বন্ধুকে আরও ডাকছে, তাহলে আগে ছিল 3 জন, এখন 2জনকে ডাকছে, টোটাল হয়ে গেল 5 জন। তাহলে সেটাই কত দিনে করবে বা কতক্ষণ সময় লাগাবে, আমি ধরে নিলাম x মিনিট সময় লাগবে। তাহলে এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে 5 দ্বারা যদি আমি এটা কেটে দিই, তাহলে 4×5 = 20, 5×8 = 40, তাহলে x সমান কত পাবো, 3-এর সাথে 48 যদি গুণ করে দিই, 3×8 = 24, 7-এর 2, 3×4 = 12, 13, 14, তাহলে 5 জন বন্ধু কতক্ষণ সময় লাগাবে 144 মিনিট। তাহলে 18-র এই যে 144 মিনিট হয়ে গেল অ্যান্সার, তাই তো। চলো পরের কোশ্চিন দেখি। 19 নম্বর কোশ্চিন। 19 নম্বর কোশ্চিন বলছে 20,000 টাকার একটি মূলধন বার্ষিক 9% বা 9% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয়,
2 বছর পর স্ববৃদ্ধিমূল কত হবে? স্ববৃদ্ধিমূল মানে আমার আসল টাকা প্লাস সুদটা, সেটা কত হবে? চলো বের করে নিই। তাহলে 20,000 টাকা আমি লিখলাম, 9% হারে আছে। বা যদি কেউ এভাবেও করা চায়, আমি শর্ট প্রসেসে করছি তাহলে, ঠিক আছে? তাহলে শর্ট প্রসেস যদি আমি করি, তাহলে এই যে 9% আছে, 9% মানে কত? 9/100। তাহলে আমার 100 টাকাটা মেন, সেটাকে আমি বাদিকে লিখলাম। সুদ পাচ্ছে 9 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 109। আবার 2 বছর বলেছে, সেই জন্য আমি সেটাকে 2 বার লিখে দিলাম। এবারে গুণ করে দাও। তাহলে 100, 4টা শূন্য, এদিকে গুণ যদি আমি করে দিই, তাহলে 109 আর 109 যদি আমি গুণ করে দিই, তাহলে কত হচ্ছে? 9 9 81, 9, আবার 3টা শূন্য, আবার 109, তাহলে 1 8 9 9 18 1, তাই তো? তাহলে 118 81। এবার কি বলছে দেখো, আচ্ছা, মোট মূলধন বলে দিয়েছে 20,000 টাকা। তাহলে আমার কাছে এই যে মোট মূলধন কত পেয়েছি? 10,000 টাকা। তাহলে এর সাথে যদি আমি 2 গুণ করি, তার মানে আমি কী পাচ্ছি? মোট মূলধনটা পেয়ে যাচ্ছি। তাহলে এর সাথেও যদি আমি 2 গুণ করি, তাহলে আমি কী পেয়ে যাব? মোট স্ববৃদ্ধি মূলটা পেয়ে যাব। তাহলে 2 একে 2, 8 দুগুণে 16, হাতের 8 দিয়ে 16 17, দিয়ে 22 একে 23। তাহলে 23,762 হচ্ছে কি আমার স্ববৃদ্ধি মূল। অপশানে আছে, প্রথমেই অপশান আছে 23,762। তাহলে এই প্রসেসে খুব তাড়াতাড়ি এভাবে হয়ে যায়, ঠিক আছে? চলো, এই সেটের এই যে জিডির যে শিফট হয়েছিল তার লাস্ট কোশ্চেন বোধ হয়, কারণ 20টা করে এই কোশ্চেন থাকে, তোমরা জানো। লাস্ট কোশ্চেন কী বলছে দেখো, একটি মিশ্রণে জল এবং ওয়াইনের অনুপাত হলো 7:19। যদি মিশ্রণটিতে জলের চেয়ে 12 লিটার বেশি ওয়াইন থাকে, তাহলে মিশ্রণে ওয়াইনের পরিমাণ কত হবে? কোশ্চেনে কিছুই নেই, বলেছে দেখো মিশ্রণটিতে জলের চেয়ে 12 লিটার কে বেশি আছে? ওয়াইন বেশি আছে। তাহলে দেখো এই অনুপাতেই তো বেশি আছে। 7:19 যদি আমি করি, 7:19, তাহলে এটা যদি জল হয়, এটা যদি ওয়াইন হয়, তাহলে দেখো জল থেকে ওয়াইন তো এমনিতে কত বেশি আছে? 12 বেশি আছে। তাহলে আমার কী চেয়েছে? ওয়াইনের পরিমাণ কত আছে? 19। তাহলে সেটাই তো আমার অ্যান্সার না? 12 লিটার বেশি আছে ওয়াইন, মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার কি? 19টাই। তাহলে আমার অ্যান্সার কি? 19 লিটার ওয়াইন আছে। যেখানে জল চাইতো, তাহলে জল কত থাকতো? 7 লিটার, তাই তো? তাহলে আমি দেখো 20টা কোশ্চেনের অ্যান্সার করে দিলাম। এসএসসি জিডির যে তোমাদের শিফট কত তারিখে আছে দেখে নিচ্ছি। তারিখটা ছিল 29/2/2024, গীতবিতানে পরীক্ষা হয়েছিল টিসিএস কলকাতায়। টাইম ছিল এটা, ঠিক আছে? তো যে 20টা কোশ্চিন ছিল, সেখানে যদি কেউ আমার প্র্যাকটিসগুলো করে দেখো বা প্র্যাকটিস করে থাকো, তাহলে খুব 20তে ম্যাক্সিমাম তোমরা 17 থেকে 18 পেয়ে যেতে। তাহলে দেখো আমি এই জন্য তুলে ধরলাম, যাতে তোমরা দেখতে পারো যে আমার প্র্যাকটিস সেটের সাথে এই কোশ্চিনগুলো কেমন কেমন আসে। তো এই শিফটটা ছিল এটা। আবার পরের শিফট তোমাদের নেক্সট ভিডিওতে দেবো, দেখতে থাকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।